সময় হচ্ছে 4:10। আর আজকে একটা ঘটনা ঘটছে। আমাকে হঠাৎ করেই আমাদের গার্ড ভাই ফোন দিচ্ছে, অ্যান্ড ফোন দিয়ে বলতেছে, ভাই দুধ চুরি হয়ে গেছে। এখন দুধ চুরি হয়ে গেছে এটা কেমন কথা? পুকুর চুরি শুনছি, দুধ চুরি হয়ে যায় এই কাহিনী তো এর আগে কখনো শুনি নাই। বলতেছে মামা দাদা ভাই গাড়ি সহ দুধ চুরি হয়ে গেছে। আরে ভাই এ আবার কেমন কথা? মানে কোনো একটা দোকানে ওই যে দুধের যে গাড়িগুলো আসে, ধরেন মিল্ক ভিটা, কোন কোম্পানি আমি জানি না, যদিও ভ্যানের মতো থাকে ফ্রিজার করা, ওই গাড়ি রেখে লোকটা যেন কি করতেছিল, অ্যান্ড এর মাঝখানে কে যেন এসে ওই গাড়ি চালায় পুরো দুধ সহ গাড়ি সহ সব কিছু নিয়ে গেছে। ভ্যানের মতো যে থাকে ওইগুলা, রিক্সার উপরে যে ফ্রিজিং করা থাকে। অবস্থাটা চিন্তা করেন, চোরটা এই এলাকার ভিতরে সাহসটা কত! একটা লোক একটা দোকানে দুধ দিতে গেছে, এর মধ্যে ওই গাড়ি নিয়ে চলে গেছে। এটা শুনে খুব খারাপ লাগলো। পরে আমার সিসি ক্যামেরার মধ্যেই ছিল ওই ব্যাপারটা, এরকমটা আমাকে বলছে। দেন আমি দেখাইলাম যে দুধের গাড়ি আসলে এই দোকানের সামনে থেকে একটা ছেলে নিয়ে গেল। পরে দেখানোর পরে বলতেছে, এই ছেলের কাছ থেকেই তো চুরি হয়েছে। আমি বলি, এই ছেলেই তো নিয়ে গেল। বলতেছে, না না, এই দোকানের সামনে থেকে নিয়ে আরেক দোকানে রাখছে, ওইখান থেকে চুরি হয়েছে। এখন ওইটা আমি কিভাবে বলবো বলেন? আমাদের বাসার সামনে যেটা, ওইটার খবর আমি দেখছি যে ওই লোকই ওই লোকের গাড়ি নিয়ে গেছে। এখন ওর পরে আরেক জায়গায় যে গেছে ওইখানে চুরি হয়েছে, ওইটা তো আর আমার সিসি ক্যামেরায় থাকবে না। যাই হোক, ভুল বোঝাবুঝি এরকম হয় অনেক কিছুই লাইফে এরকম ভুল বোঝাবুঝি হয়। যেমন আমরা অনেক সময় চিন্তা করি যে একটা ভালো ক্যামেরা কিনবো, তারপরে ভিডিও করা শুরু করব। এতে আর ভিডিওই করা হয় না। যারা ভ্লগ বানাইতে চায় তাদের জন্য বলতেছি। আর আজকে আমি যাইতেছি হচ্ছে একটু বসুন্ধরা সিটিতে, একজন একটা DJI Action 5 কিনবে, আর আমাকে বললো একটু সাথে যাওয়ার জন্য, কারণ ক্যামেরার দোকান আবার আমার বেশ পরিচিত। আর আমি এদিকে রওনা হয়েছি হচ্ছে, আমাদের এক বড় ভাই আসছে, যার বাসাতে হচ্ছে আমরা প্রতি শীতে একবার হলেও খেজুরের রস খাইতে যাই। উনি হচ্ছেন সজীব ভাই, অ্যান্ড ওইখানে এই বাইক ফেরিতে উনি আসছে, অ্যান্ড ওনাকে এখান থেকে তুলবো, অ্যান্ড তুলে হচ্ছে একবারে আমরা এখান থেকে চলে যাব আগারগাঁয়ের মাথায়। ওইখানে হচ্ছে জীবন ভাই আসতেছে। দেন জীবন ভাই, আমি, এই ভাই, মানে সজীব ভাই আর কি, এই ভাইয়ের নাম সজীব ভাই, আমরা চলে যাব একদম বসুন্ধরা সিটি। ভ্লগ যে করি নাই ব্যাপারটা তা না, আমার লাইফের প্রথম অ্যাকশন ক্যাম যেটা হিরো 7 ব্ল্যাকটাও বসুন্ধরা সিটি থেকে আমরা কিনছিলাম শামিম আর আমি গিয়ে, অ্যান্ড শামিম আর আমি গিয়ে, অ্যান্ড দেন আমরা ওইটার ভিডিও করছিলাম। আর ওই ক্যামেরাটা কিনছিলাম বলেই, ওই সময় রিস্ক নিয়ে, তখন হিরো 7 ব্ল্যাকই ছিল লেটেস্ট, ওই ক্যামেরাটা কিনছিলাম বলেই কিন্তু আজকে আপনাদের এই MSI ভ্লগস নামটা হয়েছে। যদি তখন সাহস করে না কিনতাম যে না একটা চাইনিজ কিনি, ভবিষ্যতে ভালো কিছু কিনবো, তাহলে কিন্তু এই ব্যাপারটা হইতো না। এই জন্য যেই জিনিসটা যখন লাগবে ওই জিনিসটা তখন সামর্থ্য থাকলে কিনে ফেলা উচিত, সামর্থ্য না থাকলে ওইটা ডিফারেন্ট ব্যাপার। যুদ্ধে যদি আপনি তলোয়ার ভালো না রাখেন, তাহলে তো মরে গেলে আর ভবিষ্যতে ভালো তলোয়ার কোত্থেকে ম্যানেজ করবেন? এই জন্য যতটুকু সামর্থ্য আছে তার বেস্টটা নিয়ে এই যুদ্ধে নামতে হবে। ঠিক ওরকম নামছিলাম বলেই আজকে মোটামুটি কিছু করে খাইতে পারতেছি, অ্যান্ড জীবন ভাইকেও এই বুদ্ধিটা দিছি, অ্যান্ড জীবন ভাইও মোটামুটি রাজি হয়েছে যে নতুন নেওয়ার। উনি পুরানো খুঁজতেছিল, অনেক কাহিনী কিচ্ছা অনেক কিছু, অ্যান্ড পরে বললাম, ভাই পুরানো বাদ দেন, আসলে যুদ্ধে কখনো অস্ত্রের ব্যাপারে কম্প্রোমাইজ করা যাবে না। তো জীবন ভাইও কথাটা শুনছে, কিন্তু আরও অনেক ব্যাপার স্যাপার আছে। তার আগে সজীব ভাই, এই একটা গিটার যদি থাকতো আজকে আমাদের, বুঝছেন, বাসায় একটা গিটার যদি থাকতো আজকে সঙ্গীত সন্ধ্যা হয়ে যেত। কে জানে করছে কি, 60 ফিট রাস্তাটারে মাঝখান থেকে একদম কেটে ফেলছে। যাই হোক, সজীব ভাইকে উঠায় নিয়েছি হলো। হ্যাঁ ভাই, বলতেছে ওয়ালটন শুজ আর তেল নাই। আচ্ছা, যেখানে আমরা ছিলাম, সজীব ভাইয়ের পরিচয় যদি দিতে হয়, উনি মূলত সিঙ্গার, উনি ব্যান্ড আর্টিস্ট, আর এছাড়া ওনার অনেক পরিচয় আছে, আর ওইগুলা নাই দিলাম। মানে শৈল্পিক যে পরিচয়টা, সেই শৈল্পিক পরিচয়টাই দিলাম। আমরা একসময় একসাথে ব্যান্ড ট্যান্ড করতাম, ভাইয়া এখনো পর্যন্ত ওটা কন্টিনিউ করতেছে। যারা কালিয়াকুরের দিকে থাকেন তারা জানবেন। আর আমরা তো আসলে চেঞ্জ করে অন্য প্রফেশনে চলে আসছি। এখন ভাইয়ার ব্যাপারটা হচ্ছে, ভাইয়া অন্য আরেকটা ভালো প্রফেশনে আছে, যে কারণে শখ হিসেবে সে মিউজিক, ভাই দেখেন নাকি টানটা দিছে, শখ হিসেবে সে মিউজিকটা করতে পারে। কিন্তু আমাদের তো আসলে ওইভাবে মেইন প্রফেশন হিসেবে মিউজিক নিলে হবে না। এই জন্য আমি ওখান থেকে সরে আসছিলাম, কারণ এত
ফোন দিতেছে কে? আমি একটা জিনিস দেখছি, বাইক নিয়ে যখন বের হই তখন অতিরিক্ত ফোন আসে। সারাদিন আজকে বাসায় ছিলাম, আজকে মনে হয় একটা ফোনও আসে নাই, জাস্ট একটা ফোন, এই যে ক্যামেরা কিনতে যেতে হবে এই জন্য ওইটা এসে আমাকে ঘুম থেকে উঠাইছে। আর বাইকটা নিয়ে বেরিয়েছি, অলরেডি কতগুলা ফোন যে আসছে। আমি এরকম একটা সিস্টেম যদি চালু করতে পারতাম, যেমন জিপিএস লকে একটা জিনিস করে না, যে বাইকের ইগনিশন অন করা মাত্র লকটা অন হয়ে যাবে, আবার ইগনিশন অফ মানে লক ডিসকানেক্ট হয়ে যাবে। ঠিক ওরকম যদি কোনোভাবে মোবাইলের লাইনটা করা যেত, যে বাইকের ইগনিশন বা চাবি অন করে গিয়ারে ফেলা মাত্র যতক্ষণ গিয়ারে থাকবে ততক্ষণ বাইক ফোন ফ্লাইট মোডে চলে যাবে, তাহলে ব্যাপারটা খুব ভালো হতো। মানে এরকম একটা টেকনোলজি আমার মনে হয় আবিষ্কার হওয়া দরকার, যে জ্যামার চলে আসবে। আপনি বাইকের গিয়ারে ফেলছেন আর জ্যামার অন হয়ে গেছে, নো নেটওয়ার্ক, আপনি আউট অফ নেটওয়ার্ক অ্যান্ড সুন্দর শান্তিতে আপনি বাইক চালাতে পারবেন। যাই হোক, আমি এখন ফোনটা ধরবো না, কারণ আমি জানি জীবন ভাই ফোন দিতেছে। অ্যান্ড সামনে হচ্ছে ওই যে মেট্রো রেলের পিলার দেখা যাইতেছে, অ্যান্ড ওইখানেই হচ্ছে জীবন ভাই আছে। ওইখান থেকে একসাথে হয়ে দেন আমরা ওইখানেই যাব, যেখানের কথা আর উচ্চারণ করতে চাচ্ছি না, যে আমরা বসুন্ধরা সিটি যাব। এটাই বাস্তব। রিপন মিয়ারে নিয়ে কি শুরু হয়েছে ভাই এগুলা? রিপন মিয়ারে নিয়ে আমার একটু কথা আছে। রিপন সে মানে একটা সহজ সরলতার পরিচয় দিয়ে সে একটা ভ্লগ বানায়, ছোট ছোট কন্টেন্ট বানায়, কবিতা শোনায়। তার ভিতরে মাথায় কিন্তু মাল আছে, তাই না? তা নাহলে এত সুন্দর সুন্দর ছন্দ তার মাথা থেকে আসতো না। প্রত্যেক হিরণের মতো এরকম ক্রিয়েটিভ একটা ছেলে ওর ডায়লগগুলা নিয়ে একটা গান বানায় ফেলছিল। তো ওর মাথায় অবশ্যই মাল আছে, রিপন ভাইয়ের মাথায়। অ্যান্ড লোকটা ভালো যতটুকু দেখছি আমরা। অ্যান্ড সবচেয়ে বড় কথা যেটা, প্রত্যেকটা মানুষের একটা নিজস্বতা থাকে, তাই না? তো তার একটা নিজস্ব জীবন থাকবে, পার্সোনাল লাইফ থাকবে, এটা যেমন সত্যি, ওরকম তার ভিডিওতে সে নিজেকে কিভাবে উপস্থাপন করবে ওটাও সত্যি। তো আমার মনে হয় না কোনো সাংবাদিকের উচিত একটা লোকের পার্সোনাল লাইফ এভাবে হুট করে তার পারমিশন ছাড়া প্রকাশ করা। এটা সে তার মার সাথে কেমন আচরণ করে, বউর সাথে কেমন আচরণ করে, এই জিনিসগুলো কোনোভাবেই আমার মনে হয় যে প্রকাশ করা এটা যৌক্তিক। কারণ দেখেন, আমি এই যে ঢাকা শহরে থাকতেছি, এখন আমি দিনের কোন টাইমে কি করি এই সব কিছু তো দেখানো সম্ভব না, তাই না? টয়লেটে আমি কিভাবে যাই, খাবার আমি কিভাবে খাই, এই জিনিসগুলো যদি এখন নিউজ করে ফেলে, ভাই এটা তো যৌক্তিক হইল না। তো ব্যাপারটা হলো ওইরকম। আমার মনে হয় যে রিপন মিয়ার সাথে যে জিনিসটা হইতেছে এটা রাইট হয় নাই। এখন সে তার বউ প্রকাশ করুক চাই না করুক, এখন তার কবিতাগুলো এরকম যে সে সিঙ্গেল, এভাবে সে প্রকাশ করে। এখন যদি সে তার বউ আছে এটা প্রকাশ করে, তাহলে তো তার কবিতার মজাটা থাকবে না। এখন যেটা করা হয়েছে, তার কন্টেন্টটারে পুরো নষ্ট করে দেওয়া হয়েছে। তবে হ্যাঁ, রিপন ভাইয়ের মানে ফেমাসিটি বা ওনার সরলতাটা এত বেশি, আমার মনে হয় না এটা খুব একটা এফেক্ট করবে ওনার ক্যারিয়ারে। এটা সম্ভবত আবার উনি এটারে ম্যাচ করে নিতে পারবে বা এটা রিকভার করে ফেলতে পারবে, এরকমটাই আমার মনে হইতেছে। তো দুঃখ লাগছে, মানে ওনার এই ব্যাপারটা আমার ভালো লাগে না। সাংবাদিকদের এত দূর অবস্থা চলতেছে যে এখন এভাবে যায় ইনফ্লুয়েন্সারদের ভুল ধরতে হবে। ভাই, উনি হলো সজীব ভাই, উনি হচ্ছেন মেম্বার সাহেব কিন্তু আবার ওনার এলাকার। ভাই, আপনাদের ওদিকে তো মনে হয় ঠান্ডা পড়ে গেছে রাতে। হ্যাঁ, এদিকে রাতেও ভাই ঠান্ডা নাই। আচ্ছা, রস খাইতে তো যাইতে আর আচ্ছা ভাইয়াদের বাসায় হলো প্রতি বছর আমরা একবার হলো রস খেতে যাই, বললাম না, বলতেছে যে রসালারাও চলে আসবে। রসালারা হচ্ছে ফরিদপুর, মাদারীপুর ওই দিক থেকেই বেশিরভাগ আসে। এরা আবার খেজুর গুড়ের বিজনেস করে আর কি। ফরিদপুর, মাদারীপুর খেজুর গুড় মিলে, এই কারণে তারা ওই লাইনে ব্যবসা করে আর কি। এখন জীবন ভাই ফুস করে এরকম টান দিল কেন? কোন দিক দিয়ে কই গেছে কে জানে, বাম দিক দিয়ে গেছে না সোজা গেছে, বোঝা তো মুশকিল। যে টান দিচ্ছে না এই রোডেই মনে হয় আছে। বসুন্ধরা সিটিতে বাইক রাখার সুব্যবস্থা আছে আমি যতটুকু জানি। আন্ডারগ্রাউন্ডে একটা ছোট্ট 20 টাকা বা কত যেন পেমেন্ট করে রাখতে হইতো। এখন হয়তো পেমেন্ট বাড়া বা কমার ব্যাপার থাকতে পারে, জানি না। আমি আজকে বসুন্ধরা সিটিতে সম্ভবত ঢুকবো, কত বছর হবে, 4 বছর তো হবে মোটামুটি। 3 বছরের উপরে অবশ্যই, 4 বছর হবে কিনা শিওর না, তবে 3 বছরের উপরে অবশ্যই হয়ে গেছে। ভাইরে জিজ্ঞেস করি চিনে কিনা। এই জীবন ভাই, রাস্তা তো চিনেন? দাঁড়ান চাপি। রাস্তা চিনেন? কোন দিক দিয়ে ঢুকবো? আগের প্ল্যান বাদ, নতুন প্ল্যান, নতুন রাস্তা যাবো, চলেন আমার সাথে আহেন। আমার রাস্তা মনে পড়ে গেছে। যখন আসলে কি হয় জানেন, বিপদ যখন ঘাড়ে আসে তখন ওইটা থেকে বের হওয়ার রাস্তা এমনিতেই পাতা চাল যাতা হ্যাঁ, ব্যাপারটা এরকম। কারণ বাজার দিয়ে ঘুরলে আমাদের কারণ বাজার দেন, আবার ঘুরে এই পান্থপথ থেকে ইউটার্ন, অনেক ব্যাপার স্যাপার। তার চেয়ে আমরা যেটা করব সেটা আরেকটু মজার হবে, কিন্তু কতটুকু মজার হবে আসলে এটা জানি না। বসুন্ধরার পেছন দিক দিয়ে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে আমরা বের হবো। ওই রাস্তাটা হচ্ছে এদিক দিয়ে গিয়ে দেন কিভাবে যেন যাব।
ওস্তাদ একবার সিগন্যাল ছাড়লো, ছেড়ে আবার এই যে মাথায় চলে আসছে, এখন আবার আমাদের আটকায় দিল, বুঝলাম না। কিছু বাইক অলরেডি চলেও গেছে। আর আমরা আসলে অনেক দিন উত্তরায় ছিলাম না লাইফে, এই জন্য উত্তরা থেকে সব কিছু চিনি, বাট এখান থেকে আমার একটু চিনতে মাঝে মধ্যে বিভিন্ন জিনিস ঝামেলা হয়। বাসার আশপাশের জিনিসপত্র অনেক সময় চিনতে পারি না। তবে মেট্রো রেলে যেতে পারলে খুব ভালো হতো, কারণ বাজার নেমেই দেন হেঁটেই ঢুকে যাওয়া যেত, আবার চলে আসা যেত সুন্দর এদিকে শেওড়াপাড়া বা আগারগাঁয়ে। বাট আমার মেট্রোর টিকিট নেই, এই জন্য জীবন ভাই বলতেছে যে মেট্রোর যেহেতু আপনার টিকিট নেই সেহেতু ফুল তো লাগবে না বাবা। এই কি খবর তোমার? নাম কি? আলিফ। কি খবর? দাঁত দেখি, দাঁত দাঁত দাঁত, এই যে দাঁত। কয়টা দাঁত তোমার? বাহ, হ্যাঁ। আচ্ছা, যেখানে আমরা ছিলাম এখান থেকে আমার চিনতে সমস্যা হয় বিভিন্ন জায়গাগুলা। বউ নাই, গার্লফ্রেন্ডও নাই, কারে দিব বলতেছে। এটুকু একটা বাচ্চারে নিয়ে কোলে কোলে ঘুরতেছে। এই বাচ্চার ব্যাপারটা শুনি, বাচ্চা নাকি ভাড়াও পাওয়া যায়, মানে ভিক্ষা করে যারা তারা নাকি বাচ্চা ভাড়া নেয়। কি মানে ব্যাপারগুলো খারাপই লাগে যে আসলে দেশের অবস্থা কোন দিকে, কি অবস্থা যাচ্ছে। ছোট ছোট বাচ্চাদের নিয়ে রাস্তায় ভিক্ষা করতেছে, আবার আমরা নিজেদেরকে উন্নত দাবি করি। মেইন রোডের মধ্যে অটো চলতেছে, আবার আমরা নিজেদেরকে উন্নত দাবি করি। এই যে সাইকেল দেখেন, মানে যারা রোডে ট্যাক্স দিয়ে আমরা চলি তারা এখানে দাঁড়ায় আছি, আর যারা ট্যাক্স দেয় না তারা এইভাবে চলে যেতেছে। সাইকেল, রিক্সা, অটো। মেইন রোডে কি আসলে এগুলোর এক্সেস থাকা উচিত, তাও এরকম ভিড়ভাট্টার মধ্যে? এটা জাতির বিবেকের কাছে আমার প্রশ্ন। যদিও সুশীল সমাজ বা কিছু মানবাধিকার সমাজ আছে যারা বলবে হ্যাঁ সাইকেলওয়ালারা কই যাবে, বাট সাইকেলওয়ালারা বা রিক্সাওয়ালারা যারা এই ধরনের যানগুলা চালাচ্ছে অনেক অ্যাক্সিডেন্টের শিকারও হয় বড় বড় গাড়ির মাঝখানে পড়ে। এই জন্যই বলি, আমি নিজেও তো সাইকেল চালাই, তাই না? কি বলবো, আর কতক্ষণ জ্যাম খাবো এই ফাঁকা রাস্তার মধ্যে? এতক্ষণ জ্যাম খাইতে হইতেছে ভাই, অবস্থাটা বুঝেন। ঢুকে গেলাম হচ্ছে রাজাবাজারের ভেতরে দিয়ে, এদিক দিয়ে কোন দিক দিয়ে যেন এর আগেও গেছি। আসলে কখনোই আমি রাস্তাটা চিনি না, বাট ধারণা থেকে যেতে দেখি যে আসলে রাস্তা যেখানে যাওয়ার ওইখানে বের হয়ে গেছি। এরকমটাই হয়েছে এদিক দিয়ে যখনই গেছি, বাট আজকে টোটালি মনে হয় না এদিক দিয়ে গেছি এর আগেও। রাজাবাজারে আমার লাইফের ছোট একটা সময় কাটছে, যে টাইমটা হচ্ছে আমি তেজগাঁ কলেজে পড়ছি। আমার ইন্টারমিডিয়েট অ্যান্ড তারপরের যেই ডিগ্রিটা ওইটা তেজগাঁ কলেজ থেকেই। দেন হচ্ছে আমি আবার সামনেই পড়ালেখা করছি পাঠশালাতে, মানে এইদিকেই আমার পড়ালেখা বেশি। জানেন আমার স্কুলও কিন্তু এই এলাকায়, আমি থাকছি উত্তরায়, কিন্তু আমার স্কুল কিন্তু সরকারি বিজ্ঞান কলেজের যে স্কুল ওইটা। তো আমার সবচেয়ে বেশি ঘোরাঘুরি স্টুডেন্ট লাইফে এইদিকেই হয়েছে, বাট ওইভাবে আমি এলাকাটা চিনি না। এটার পেছনে কারণ হচ্ছে আমি অনেক দূর থেকে আসতাম, স্কুল কলেজ অ্যান্ড এগুলো শেষ করে আসলে বাসায় ফেরার তারাটাই বেশি থাকতো। অ্যান্ড এলাকার বন্ধু বান্ধবের সাথে আড্ডাটা দেওয়াটাই আমি বেশি পছন্দ করতাম, কারণ এদিকে যারা ছিল সবাই এদিক সেদিক থেকে আসতো। তো ক্লাস শেষে যে যার মতো, হয়তো বা যেদিন কিছু কিনতে হবে নিউ মার্কেট বা এই সমস্ত জায়গায় যেতাম, বাট ওইরকম ঘোরাঘুরি এদিকে হয় না। এই জন্য অত ভালো রাস্তাঘাট যে চিনি তা না, অ্যান্ড ওরকম বন্ধু বান্ধবও নাই যে স্টুডেন্ট লাইফের বন্ধু বা কিছু। এই রাস্তার এই দুরবস্থা কেন ভাই, এরকম একটা দুরবস্থা চলতেছে রাস্তার, মানে দেখেন এত ভিড়। নর্মালি তো দুপুরে এদিক দিয়ে গেছি, এর আগে যখনই গেছি রাস্তা ফাঁকাই ছিল। আজকে বিকেলবেলা, এখন বাজে 4:43, মানে রিক্সা অ্যান্ড সব কিছু দেখেন না, জাম জটলা, একটা গাড়ি ঢোকাতে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। সমরিতা হাসপাতাল লিমিটেডের সামনে দিয়ে বের হয়ে গেছি আমরা, মানে একদম ডিরেক্ট আসছি, বামে আর ঢুকি নাই। বামে ঢুকলেও দিক দিয়ে গ্রিন রোড দিয়ে বের হয়ে যাওয়া যেত। এমনই সোজা আসছি যে সমরিতা দিয়ে বের হচ্ছি, আর এখন পান্থপথ সিগন্যালের পুরা জ্যামটা আমরা খাইতেছি এই পিছন পর্যন্ত। রাস্তায় গাড়ি ঘোড়া কম, কিন্তু এই যে রিক্সা এই যে রাস্তায় থাইমাই তো অর্ধেক রাস্তা দেখেন ব্লক করে রাখছে। তাহলে আমরা কিভাবে আগাবো? এই যে এই জায়গায় দেখেন, সামনে তাকাইলে দেখবেন রাস্তায় কিন্তু কিছু নাই, বাট রিক্সা পার্ক করে রাখছে হসপিটালের সামনে, এই জন্য এই অবস্থা হইতেছে। কি বলবেন বলেন, আসলে এগুলার কারণে তো সুবিধাও হয়, তাই না? রিক্সা না থাকলে মানুষ চলাচলই বা কীভাবে করতো? রাস্তা এরকম ফাঁকা থাকলে যে পরিমাণ লোকজন বাড়ছে, বার্ড প্রোটেকশন নিয়ে তো আসলে কোনো শিক্ষা টিক্ষা আমাদের দেয়া হয় না, লোক খালি বাড়তেই আছে ভাই। ছোটোবেলায় শুনতাম বাংলাদেশের জনগণ কতজন যেন দেখছিলাম। কি কয়, কি যাইতে কইছে? এর মধ্যে কেমনে যাইব? আমি তো আপনারা দেখাইতেছে যান, আমি দেখতেছেন রাস্তা বন্ধ, হে কয় যান। এমনই, সেটাই তো। আরে যাক, সমস্যা নাই, আপনি আমার জন্য জলাঞ্জলি দিচ্ছেন। এর আগেও তো আমার একবার পুলিশে ধরছে, পরে আপনি যা ধরা দিচ্ছেন। ওই বিল্ডিং এ ইশরাতাপু থাকতো, বড় বিল্ডিংটায়। আচ্ছা, 15, 16, 17 অনেক আসা যাওয়া করতাম। আচ্ছা,
জীবন ভাইয়ের পরিচিত রাস্তা এটা, বাট মনে করছি যে রাস্তাটা যদি না থাকে এই জন্য আগে যায় না, আমার পেছনে পেছনে ছিল। বাট এটাই মনে হয় মেইন ভালো রাস্তা, কারণ এদিক দিয়ে আসলেও গ্রিন রোডে জ্যামে পড়তাম। গ্রিন রোডে প্রচুর ভিড় গাড়ি ঘোড়ার। আজকের দিনটা এরকম জ্যামে পড়া মনে হয় নষ্ট হবে। ও হলো ওর হাত যেমনে খুশি এমনি, কানে হেডফোন আসেনি দেখেন না, যে ধরেন গান শুনতেছে আর এমন লাগছে, যেদিকে খুশি সেই দিকে। ট্রাফিকটা সেই চিল। এই লোককেও ধরবো না, দেখেন এই লোক পুরো উল্টায় গেল, এরও মনে হয় ধরবো না। না, ধরার মুডেই নাই উনি আজকে। অফ আফটার এ লং এজেস। বাম পাশে যখন প্রচণ্ড পরিমাণ ভিড় থাকে তখন এই যে এখানে দেখেন একটা ডিভাইডার দিয়ে দিচ্ছে, ডিভাইড করে দিচ্ছে, এদিক দিয়ে চলে যেতে হয় যারা বসুন্ধরা ঢুকবে। অ্যান্ড এই যে এইখানে শুধুমাত্র বসুন্ধরা সিটি পার্কিং প্রবেশ। অবস্থাটা দেখছেন, রাস্তার অর্ধেকই পার্কিং প্রবেশের জন্য আটকায় দেওয়া হয়েছে। এই অর্ধেকরে আবার দুই ভাগ করা হয়েছে সম্ভবত বাইক আর গাড়ির কারণে, হয়তো বা হবে কিছু একটা, যেটাই করছে করছে। তবে এইটা না করলে রোডে আরও জ্যাম হইতো, কারণ সবাই মিলে যে বসুন্ধরায় ঢুকতে চাইতো। আর এখন ওই পাশে যে গেছো যাওগা, তোমার আর উপায় নাই, তুমি আবার সারা দুনিয়া ঘুরে আসো। তো আমরা চলে আসছি বসুন্ধরা সিটি পার্কিংয়ে। আমরা ঢুকে যাব এখন আন্ডারগ্রাউন্ডে। আমরা তারপরে যাব লেভেল 6-এ। কোন দোকানে যাব জানি না। ক্যামেরা কেনার একটা ছোট্ট ট্রিক আপনাদের শিখায় দিই। ক্যামেরার যতগুলো দোকান আছে সব দোকানে যাবেন, আর সব দোকানে গিয়ে দেখবেন সবচেয়ে কমে কে দিতেছে। যেখানে সবচেয়ে কমে পাবেন সেখান থেকে কিনবেন। কারণ কি জানেন, ক্যামেরা সব এক ফ্যাক্টরিতেই বানায়। আর বাংলাদেশে ডিজেআই বা গোপ্রো। হ্যাঁ ভাই, আমি 4 বছর পরে আসলাম। যেটা বললাম, ক্যামেরা মোটরসাইকেল বামে। আচ্ছা, কত নিয়ম কানুন দেখছেন। তো যে ক্যামেরা কিনবেন ওটা একই ফ্যাক্টরিতে যেহেতু তৈরি হয়েছে, সেহেতু এত প্যারা নিয়ে লাভ নাই। ওই শেষ পর্যন্ত হ্যাঁ, আমার তো নাম্বার প্লেট ভেঙে গেছে। আমার নাম্বার প্লেট ওই দিন তো গুতা দিয়ে ভেঙে ফেলাইছে ভাই। আমারটা লাস্টে 9। না আমি জানি নাম্বার কত জানি, কিন্তু একটা কোনা ভাঙ্গা। না অন টেস্ট না। এখানে হচ্ছে একটা রিসিট দিবে, এই রিসিটে লেখা থাকবে কটায় আপনি ঢুকছেন, আর যাওয়ার সময় রিসিটটা থেকেই হ্যাঁ ঠিক আছে। এই কাগজ হারাইলে কিন্তু খবর আছে, এটা আমি ওয়ালেটে ঢুকায় নিব, কারণ এটাতেই বোঝা যাবে কয় ঘন্টা রাখছেন এবং যাওয়ার সময় বিলটা ওই অনুযায়ী নিবে। চলেন, এবার পার্কিং খোঁজাটা হচ্ছে বেশ একটা কঠিন কাজ বসুন্ধরা সিটিতে, কারণ 2 তলা হচ্ছে পার্কিং। এক ফ্লোরে না পাইলে যাইতে হয় আরেক ফ্লোরে। আর মোটরসাইকেলের পার্কিং এই ফ্লোরে হচ্ছে ওই যে বাম পাশের ওই জায়গাটা। বুঝে যেতেছে যে অনেক মোটরসাইকেল, মনে হয় না এখানে জায়গা পাবো। নিচের ফ্লোরেও যাইতে হইতে পারে আর কি। দেখা যাক, চলেন যাই। খুব টেনশনে আছে হচ্ছে এই লোকটা। ও ভাবতেছে যে কম্বো নিবে নাকি স্ট্যান্ডার্ড নিবে। স্ট্যান্ডার্ডের মধ্যে অনেক কিছু আছে দেখলাম। কম্বোর মধ্যে স্পেশাল যেটা আছে, 2টা এক্সট্রা ব্যাটারি আছে আর একটা চার্জিং হাব আছে, আর একটা এই স্টিক আছে। এই স্টিকটা এটা হলো কম্বোর ভিতরে। আর আমাদের এই মালের ভিতরে কি আছে? এই মালের ভিতরে আছে একটা ক্যামেরা আছে, একটা ব্যাটারি আছে, একটা চার্জিং কেবল আছে, ক্যামেরা কেস আছে, এই যে একটা ছোট কেস আছে, একটা যেটার মধ্যে বসায় মাউন্ট করে ওইটা আছে, একটা স্ক্রু আছে, আর টুকিটাকি ভুংমাং। এটা বেশি ছোট, এটা মনে হইতেছে এতগুলা টাকা দিয়ে এটা কি নিলাম। কিন্তু এটা একটা ব্যাপার আছে, একটা ব্যাপার আছে এটার মধ্যে, যে না একটা এদিক থেকে গোপ্রো ভালো ভাই, বড় বড় কভার বানাইতো। অনেক বড় বড় কভার না, মার্কেট খায় দিচ্ছে। এটা গেম চেঞ্জার। গোপ্রো একচেটিয়া বিজনেস করছে, সেই একচেটিয়া বিজনেসটা থেকে গোপ্রোকে বের করতে পারছে একমাত্র ডিজেআই অসমো অ্যাকশন 4 আর 5। এই দুইটা এসে গোপ্রোর অবস্থা খারাপ করছে। হয়তোবা যদি দেখি যে এটা আরো ভালো করতেছে বা কিছু, তাহলে এটা আমাদেরও শিফট হইতে হবে। এখন কনফিউশনে আছে ওইটা না এইটা, শেষ পর্যন্ত এইটাই মনে হয় ফাইনাল হবে। এন্ড বেস্ট রেট দিতেছে এই লোকটা। ভাই কত বছর পরে দেখা হইলো এবার? পুরানা পাবলিক। আমার দোকান যখন শুরু করলাম এখানে 2008-এ, তো মেবি 2009-এ আপনার সাথে হ্যাঁ, তখন থেকে আপনার সাথে ফার্স্ট ইন্ট্রোডিউস। এখনো আনটিল যাই হোক, এটা হচ্ছে ভাইয়ার ডিজিটাল শপ, অ্যান্ড এটার দোকান নাম্বার হচ্ছে এই যে আপনাদের একদম ক্লোজ দেখায় দিই। মোটামুটি বেস্ট রেটে মাল আলাউদ্দিন ভাইয়ের কাছ থেকে প্রায় 15-16 বছর ধরে পাইতেছি। অ্যান্ড আজকেও একটা বেস্ট রেট দিচ্ছে। মার্কেটে আমরা যে রেট উনি বলছে এর চেয়ে মনে হয় 2000 বেশি চলতেছে। ভাই এরকমই না ব্যাপারটা? 2000 বেশি তো আপনি ধারণা করছিলেন? হ্যাঁ, প্রায় 2000 টাকা কম উনি চাইছি। কারণ আমি একজন জিজ্ঞাসা করছিলাম যে ভাই আপনার কত দিয়ে কিনছে। উনি অ্যাকশন 5 কম্বোটাই কিনছে। উনি আমাকে যে দাম বলছে তার থেকে আমি প্রায় 2,500 টাকা কম বলছে। সুন্দর রেট বলছে, এই কারণে আর বেশি দোকান ঘুরলাম না। আর ভাই মনে হয় ডিজেআইয়ের কোনো একটা কিছু দিছে, কারণ এখানে যে দেখা আপনি টেস্ট করতে পারবেন, ওই ইউনিটগুলোও দেওয়া আছে। এটা ডিজেআইয়ের আলাদা ডেস্কও আছে। আর কিছু আছে কিনা জানি না। আর কিছু বিদেশি লোকজন আছে, সম্ভবত ডিজেআইয়ের লোক হইতে পারে।
যাক দেখি ভাই কোনটা নেয়। 6:04 বাজে, অথচ মনে হইতেছে যে কতই না রাত হয়ে গেছে। 6:04 সময় হচ্ছে আমরা বের হচ্ছি বসুন্ধরা সিটির আন্ডারগ্রাউন্ড থেকে। ও এখন তো আবার বিল দিতে হবে। বিল কয় টাকা কি দেখাইতেছে আপনাদেরকে। জীবন ভাইয়ের ক্যামেরা কেনা হয়ে গেছে। উনি এর আগে গোপ্রো হিরো 9 ইউজার ছিল, অ্যান্ড ওটা সেল করে অ্যাকশন 5 প্রো, যেটা ভাই চলে আসছি আমি। কম্বো প্যাক, যেটা কম্বো প্যাকটা নিয়ে নিল। প্রথমে ছোটোটা, আমিও ভাবছিলাম ছোটোটাই ঠিক আছে, বাট উনি বিভিন্ন দিক চিন্তা করে দেখলো আসলে চার্জিং হাবটা ইম্পর্টেন্ট, আর এই কারণে লাস্টে কম্বোটাই নিয়ে নিচ্ছে। বাইরে হওয়ার রাস্তা কই? এই মার্কেট তো তাও মোটামুটি ভালো, এটাতে খুঁজে টুজা পাওয়া যায় রাস্তা কই না কি। 2টা-3টা থেকে একটা বাঁচতে হয়, বা 2টা থেকে একটা। ফিউচার পার্কে, যমুনা ফিউচার পার্কে গেলে হচ্ছে খেলা ভাই, এমন মানে চিনতেই ঝামেলা হয়ে যায়। এখানে তো যে মোটর সাইকেলের আলাদা লেন আছে, আর এই যে এইখানে হচ্ছে আমার কাছ থেকে বিলটা তারা নিয়ে নিবে। বাবা স্টার্ট বন্ধ হও তুমি, ঠিক আছে। এবার হচ্ছে টাকা বের হও। ভাই এই যে হলো কার্ড, দিতে হবে কত? 40 টাকা সর্বনিম্ন, কি 40ই মনে হয় না? ধন্যবাদ ভাই। আগে 20 টাকা ছিল মেবি, এখন 40 হয়ে গেছে। অবস্থাটা দেখছেন, সব কিছুর খরচ কিভাবে কি বাড়ছে। আর আরেকটা অবস্থা দেখছেন, সামনে কি স্পিড ব্রেকার দিচ্ছে যাতে কেউ পালায় না যেতে পারে, তাও আবার ডাবল স্পিড ব্রেকার, মানে ব্যালেন্সলেস হবে নি একদম যদি স্পিডে যায় পালাইতে যান। বেশি তো একটা সময় হয় না, 6:06 অনলি বাজে, কিন্তু বাইরে পুরাই অন্ধকার হয়ে গেছে। এখন আমাদের প্ল্যান হচ্ছে, নতুন একটা কোনো কিছু কেনা হয়েছে। সবসময় মানুষ কি করে জানেন, কেউ যদি নতুন কোনো কিছু করে তাকে বলে ভাই খাওয়ান, ভাই এই করেন সেই করেন, ভাই নতুন জিনিস কিনছেন। একটা কথা হলো, কেউ যদি কোনো একটা অ্যাচিভমেন্ট করে, কেউ যদি একটা নতুন কিছু কিনে, তার তো অনেকগুলো টাকা খরচ হয়ে গেছে, তাই না? এই টাওয়ালের মার্কেট যেহেতু তার অনেকগুলো টাকা খরচ হয়ে গেছে, এখন যদি তারে ধরে আবার সবাই মিলে খাইতে চান, তাহলে তো তার জন্য এটা একটা প্রেশার হয়ে যায়। সে যেহেতু একটা নতুন কিছু কিনছে, আমার মনে হয় তাকে খাওয়ানো উচিত। জীবন ভাই আজকে নতুন ক্যামেরা কিনছে, এই জন্য জীবন ভাইকে একটা ট্রিট আমি দিব, ঠিক করছি। এখন আমরা আগারগাঁয়ে যাবো, আর ওইখানে একটা স্পেশাল চাউমিন আছে, ওইটা খাওয়া দাওয়া করবো, এরকমটাই প্ল্যান আছে আর কি। আমাদের এই যে চাউমিন কিন্তু রেডি অলরেডি, বানায় ফেলছে, একদম টাটকা বানায় দিছে। এই দোকানের চাউমিন স্পেশাল। ভাই এসে বসছে, ক্যামেরা বের করে দেখে ফেলছে, আর হেলমেট রাখছি পাশের টেবিলে, আমরা এই টেবিলে। ভাইও খাওয়া দাওয়া, ভাই চেহারা ডেকে ফেলছে, ভাইও খাওয়া দাওয়া করছে, ভাইও খাওয়া দাওয়া করছে, ভাইও খাওয়া দাওয়া করছে, একদম হিট। এটার সাথে ধরেন আমি একটা ছবি উঠায় গেলাম, মাই নিউ ক্যামেরা, আরেক রকম হয়ে যাবো। যাক, আমি এখনো পর্যন্ত গোপ্রোতেই আছি, তবে ঠিক নাই, যে কোনো সময় মুভ করতে পারি ওইটাতে। ভাইয়েরটা একদিন চালায় দেখতে হবে নাইট মোডে, রাতের ব্যাপারটা। রাতে যদি দেখি যে ওইটা আসলে স্পেশাল, তাহলে আমি ওইটাতে শিফট হবো একদম শিওর, কারণ গোপ্রো অন্ধকারে নট গুড। ওই তো আমাদেরটা 4 ভাগ করে দিয়ে দিচ্ছে মাল। ঘটনা হলো, এরপর জীবন ভাইয়ের খুশিতে নিজেই ভুলে গেছি যে ভিডিও যে শেষ করি নাই। তারপরে বাসায় এসে এখন এডিট করতেছি, দেখি ভিডিও তো এন্ড করি নাই। যাই হোক, ডেইলি লাইফের কিছু টুকিটাকি ব্যাপার আপনাদের সাথে আজকে শেয়ার করলাম, আর ভিডিও এখানে শেষ করে দিতে হবে। যদি এই ভিডিওতে কোনো কিছু ছোটও ভালো লাগে, প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। জানাবেন কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন, আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ, এবং করতে থাকবো চিল, ইনশাআল্লাহ। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.